নমস্কার, আপনাদের ভালো থাকার অনুষ্ঠান নিয়ে একেবারে সঠিক সময়ে আমরা পৌঁছে গেছি। সুস্থ থাকুন আপনি। আপনি সুস্থ থাকলে পরে আপনার পরিবারের সবাইও কিন্তু সুস্থ থাকতে পারে। কারণ দেখুন, সুস্থ থাকতে হলে আমাদের যেই বিষয়ে ভীষণভাবে নির্ভর করতে হয় সেটি হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ মানে হচ্ছে জীবনের বিজ্ঞান, এবং আয়ুর্বেদ হচ্ছে সেই শাস্ত্র বা সেই চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আমরা কেমিক্যাল ফ্রি, সাইড এফেক্ট বিহীন ট্রিটমেন্ট পেয়ে থাকি। যেই ট্রিটমেন্ট করালে আমাদের আর কোনো রোগ হওয়ার ভয় থাকে না। আসলে আমরা এমন অনেক প্যাথি আছে যে প্যাথি মাধ্যমে চিকিৎসা করতে করতে দেখি যে একটা রোগ সারাতে গিয়ে আমার শরীরে হয়তো আরেকটি ভয়ঙ্কর রোগের বাসা বাঁধলো। আসলে সেই সময় আমাদের জীবনে একেবারে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদ হচ্ছে সেই জায়গা যা আমাদের দেহ ও মনের ব্যালেন্স তৈরি করে। 5,000 বছর পূর্বে যেই শাস্ত্র রচিত হয়েছিল এবং ভারতবর্ষেই যার জন্ম, সেটি হচ্ছে আয়ুর্বেদ, যার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করতে পারি। তাই আপনাদের মধ্যে থেকে যারা যারা সুস্থ থাকতে চাইছেন অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে আসলে পরে আপনারা একেবারে আধুনিকতম পদ্ধতিতে আয়ুর্বেদ চিকিৎসা করাতে পারেন। এবং এই চিকিৎসা এখানে করার জন্য যেই ডক্টররা উপস্থিত থাকেন তাদেরকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে বারে বারে পেয়ে থাকি। এবং আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খা। প্রথমে ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আর আপনারা অবশ্যই ফোন করতে পারেন। দেখুন যে আমাদের স্টুডিওর যে নাম্বারগুলো আছে তার মাধ্যমে ফোন করে আপনাদের অসুস্থতার কথা জানান এবং কিভাবে আপনারা আয়ুর্বেদিক উপায়ে একেবারে ভেষজ উপায়ে সুস্থ হয়ে উঠবেন সেই জায়গাটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে প্রথমে আজকে জানতে চাইবো যে আমাদের এই যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গা হাত পা ব্যথা, এই ক্ষেত্রে আয়ুর্বেদের কি চিকিৎসা রয়েছে? অ্যাকচুয়ালি এখন তো ধরুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, গ্রামের দিকে তো ঠান্ডা প্রচুর পড়ে গেছে, এমনকি এখানে ঠান্ডা পড়ে গেছে শহরের দিকে আর কি। তো ঠান্ডা পড়ে গেলে কি হয়, অনেকের শরীর খারাপ হয়, অনেকে দেখবেন সর্দি কাশি হচ্ছে বা অন্যান্য সব মাথা ব্যথা করছে, জ্বরও আসছে, কিছুদিন হচ্ছে হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এটা হলে কি করতে হবে, আপনাকে আগে থেকে প্রিকশন নিতে হবে। প্রিকশন কিভাবে নেবেন, ধরুন যাদের একটু গ্রামের দিকে বাড়ি আছে, যাদের কাছে অ্যাভেলেবেল আছে, তারা সকালে উঠে তুলসী পাতা মধু খেতে পারেন। মানে ব্রাশ টাশ করে নিলেন, তুলসী পাতা মধু খেলেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। ঠিক আছে, এটা করলে আপনার দেখুন ভালো থাকবে। আর সকালে যে জলটা খাবেন একটু গরম করে খেতে পারেন, কারণ ঠান্ডা জল খেলে অনেকেরই গলা দেখবেন বসে যাচ্ছে বা অনেকে দেখবেন গলার সমস্যা হচ্ছে, ইনফেকশন হচ্ছে আর কি। তো একটু গরম জল করে খাবেন। স্নান করতে গেলে যাদের একটু ঠান্ডা লাগা ধাত আছে, বাংলায় অনেক ঠান্ডা লাগা ধাত আছে আমার, তো ঠান্ডা লাগা ধাততে গেলে একটু গরম জল করে করবেন। তো সেটা আপনি বাড়িতে রোদেও রাখতে পারেন জলটাকে, বা এমনি গরম করে স্নান করতে পারেন। এগুলো করবেন টুকটাক। আর এমনি যাদের একটু অ্যালার্জি সমস্যা আছে, মানে যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস আছে, যেটাকে বলি আমরা, যে হাসি হচ্ছে, কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে এটাই বলবো যে একটা গরম জলে ভাপ নেবেন। ঠিক আছে, অনেকে আছে কি করে যে কোনো একটা কোম্পানি নেশাল ড্রপ বা কোনো একটা ইনহেলার ইউজ করছে যেটাতে স্টেরয়েড থাকে, ডুভোলিন, ফরাকোড যে স্টেরয়েডগুলো থাকে, সেগুলো কি করে আপনাকে সাময়িক আরাম দিয়ে দেবে। যেমন কোভিডের সময় অনেককে এরকম নেশাল ড্রপ দেওয়া হতো বা নাকি করতে বলা হতো। তো ওটা কি করে আপনাকে মানে একদম নিমেষের মধ্যে আপনার নাকটাকে পুরো ক্লিয়ার করে দেবে। কিন্তু অ্যাট দ্য এন্ড আপনার যখন সেটা লং টার্ম চলবে, সেই নেশাল স্প্রেটা বা নেশাল ড্রপটা আপনার আস্তে আস্তে নাকের মধ্যে যে আপনার মানে ইয়েটা আছে, যেটাতে আপনি ধরুন ইনহেল করছেন, সেটা আস্তে আস্তে ওই জায়গাটার আপনার যে ভিতরে রুমা রুমা আছে সেটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো কি হবে, পরবর্তীকালে আপনার নাকে সেখান থেকে ন্যাসাল পলিপও আসতে পারে বা অন্যান্য জিনিস হতে পারে। তো এই জন্য এমনি নর্মালি আপনি একটা জাস্ট হালকা গরম জল করে সেটাকে আপনি ভ্যাপারের মতো করে, মানে একটা তোয়ালে নিয়ে ভাপ নিতে পারেন আর কি, নাক বন্ধ হয়ে গেলে। এটা দেখবে খুব ভালো কাজ করবে। তাছাড়া এইভাবে নিজেদেরকে একটু ভালো রাখতে যায়। ঠান্ডাতে বেরোলে নিজেকে একটু জাস্ট প্রোটেক্ট করে, মানে কান নাক বেঁধে, যেখানে যাতে মানে হাওয়া টাওয়া না লাগে, এইভাবে যদি থাকেন তো ঠিকঠাক থাকা যাবে। ভালো মন্দ টুকটাক খাওয়া দাওয়া করতে হয়। কিন্তু ব্যাপারটা কি হয়, সন্ধ্যের দিক অনেকে থাকে যে মাথায় টুপি বা মাফলার বা কিছু ইউজ করছে না, এমনি বেরিয়ে সন্ধ্যের দিক বা সকালের দিক করে ঠান্ডাটা বেশি থাকে। রাত্রের দিক করে তো আলাদা ব্যাপার, কিন্তু এই সময় বেশি থাকবে। এই সময়টা আপনাকে একটু নিজেকে দেখতে হবে যাতে প্রবলেমটা না হয়। এবারে যার ক্ষেত্রে অ্যালার্জি আছে তার ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হবে কি, যে আমাদের হাঁচি কাশি সমস্যা আছে, আমাকে এটা ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এই আয়ুর্বেদে অ্যালার্জিক রাইনাইটিস বা এই হাঁচি কাশিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে।
মানে আপনার অনেকে দেবেন না একসাথে 20-30টা হাঁচি দিচ্ছে, এটা কিন্তু একটা রোগ, এটা কিন্তু নর্মাল জিনিস নয়। 20-30-40টা হাঁচি দেওয়া লোক দেখতে পাবেন আপনি, তার নাক মুখ লাল হয়ে যাচ্ছে, সোয়ালিং মানে নাক ফুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু চিকিৎসা আছে, এগুলো চিকিৎসা করলে কিন্তু সেরে যায়। এরকম না যে এটা আমরা ছোট থেকে আছে মানে সারা জীবন আপনি এটাকে বয়ে বেড়াবেন। তো এগুলো চিকিৎসা করলে কিন্তু ভালো থাকবে একদম। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সব রকম রোগের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমাদের দুরারোগ্য ব্যাধি থেকে নিয়ে সাধারণ ব্যাধি সমস্ত কিছুর ভীষণ ভালো ট্রিটমেন্ট হয়, এবং সমস্ত ট্রিটমেন্টই এখানে হচ্ছে টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, অর্থাৎ রিপোর্টের মাধ্যমে আপনারা নিজেরাই প্রমাণ করে নিতে পারেন যে কতটা আপনারা সুস্থ হলেন। আর সাথে বলবো যে এই যে টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এর ফলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ভালো হয়ে উঠছেন। আরেকটি বিষয়ে যাব, সেটি হচ্ছে এখানকার পঞ্চকর্ম থেরাপি, যেটি ভীষণ ভালো, এবং অনেক পেশেন্টরা রয়েছেন যারা পঞ্চকর্ম থেরাপি এখান থেকে নিচ্ছেন, নিয়ে সুস্থ আছেন। আচ্ছা, এবার বলবো এই যে সর্দি কাশির ক্ষেত্রে কেউ যদি আপনাদের কাছে এসে বলে যে আমরা পঞ্চকর্ম থেরাপি করাবো, তাহলে কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তার কি সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। সর্দি কাশির ক্ষেত্রে সব ক্ষেত্রে পঞ্চকর্ম লাগে না, বাই মেডিকেশনে ঠিক হয়ে যায়। যদি তার এই যে ন্যাসাল পলিপের ব্যাপারটা যা বললাম, যে অনেকে দেখবেন নাক দিয়ে ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারছে না, নাকের ওই জায়গাটা একটা পলিপের মতো হয়ে গেছে নাকের ভেতরে, যে জন্য নাকটা ফোলা ফোলা লাগে। আমরা একটা পেশেন্ট দেখেছি এরকম, যে নাকের দুদিকেই পলিপ আছে, একদিকে বেশি আছে একদিকে কম আছে, কিন্তু পলিপ আছে। তো সেই জন্য কি হচ্ছে, সে এয়ারটাকে ইনহেল করতে পারছে না প্রপারলি। তো এটা হলে ন্যাসাল পলিপের কি অনেক সময় বলা হয় যে অপারেশন করতে বলে দেওয়া হয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে, যে অপারেশন করে নিন, কিন্তু আপনি অপারেশন করলে পরবর্তীকালে কিন্তু পলিপ গ্রোথ হতে পারে। মানে এরকম না যে আজকে আপনি অপারেশন করলেন আবার কোনো ধরনের পলিপ হবে না, পলিপ জিনিসটা কিন্তু আবার ভবিষ্যতে যদি আপনি ওটি করেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ওটা খুব ক্রিটিক্যালি ওটি হয়, কারণ নাকের মধ্যে পলিপ থাকে, এটা তো আর কোনো বাইরে কোনো একটা এক্সটার্নাল অর্গানে নয়, নাকের মধ্যে সেটা থাকে। তো যাদের ক্ষেত্রে পলিপ আছে বা যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কোনো কারণে হয়তো হালকা ফুলকা পলিপ হয়েছে, মানে একদম জাস্ট আর্লি স্টেজে আছে, অ্যাকিউট স্টেজে আছে, তাদের ক্ষেত্রে বলবো পলিপটাকে বড় হতে দেবেন না, চিকিৎসা করান। আমরা যদি পঞ্চকর্ম লাগে সেখানে আমরা বলে দেবো। হ্যাঁ, পঞ্চকর্ম করলে তো অবশ্যই পলিপেরও চিকিৎসা হয়ে যায়, পলিপ ভালো থাকে। মাথা ব্যথা, মাইগ্রেনের ক্ষেত্রে মানে ধরুন অনেকে আছে ঠান্ডাতে একটু ঠান্ডা লেগে যাচ্ছে, বুকে কফ জমে যাচ্ছে, বলছে বুকে কফ, না কি হচ্ছে অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে এটাই, ধরুন আরো ঠান্ডা লেগেছে, তো এখন তো বাজার চলতি প্রচুর অ্যান্টিবায়োটিক আছে, একটা দোকানে গেল বললো আমাকে অ্যান্টিবায়োটিক দিন, আমি খেয়ে নেবো, 5 দিন 3 দিনে কোর্স করে নিল, সেরেও গেল। কিন্তু কি হলো, অ্যান্টিবায়োটিক কি করলো, আপনার জাস্ট বাইরে থেকে যদি সারিয়ে দেবেন, ভিতরে যে কফটা আমার জমে সেটা শরীর থেকে যদি না বেরোয়, আপনারা কিন্তু উইদিন 10 ডেজ বা 7 ডেজের মধ্যে আপনি আবার কিন্তু পড়বেন। তো এই জন্য ওইভাবে নিজে থেকে ডাক্তারি না করে, মানে নিজে থেকে ইয়ে না করে আপনি চিকিৎসা করুন প্রপারভাবে গাইডলাইন্স মেনে, যেখানে আপনি অ্যান্টিবায়োটিক হতে লাগবেই না, আপনার অন্যভাবে ঠিক হয়ে যাবে জিনিসটা। কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু ভাবছেন যে ঠিক হয়ে যাচ্ছে, আবার 3-4 দিন পর দেখবেন আপনার কোনো না কোনো কারণে আবার ঠান্ডা লাগছে, আবার বুকে কফ জমে যাচ্ছে, কফ বসে যাচ্ছে, বুকে ব্যথাও করে কিন্তু এরকম ক্ষেত্রে। তো এই জন্য মানে কফটাকে ড্রাই হতে দেবেন না, ওয়েট কফ থাকাকালীন আপনি চিকিৎসা করে নিন। এগুলো কিন্তু খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে, আমাদের রসায়ন চিকিৎসা আছে, আয়ুর্বেদের অনেক ভালো ভালো চিকিৎসা, যেখানে ঠান্ডা লাগার ক্ষেত্রে মানে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি, কফ জমে যাওয়া, আপনার পলিপ, মানে খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে। যেখানে পঞ্চকর্ম লাগবে সেখানেই দেবো, এরকম না যে কোনো পেশেন্টকে বলবো হ্যাঁ আপনি পঞ্চকর্ম করে নিন, কোনো ভয়ের কারণে। আপনি পঞ্চকর্ম না করলেও আপনি বাই মেডিসিনও কিন্তু সেরে যাবে, কিন্তু আপনি চিকিৎসাটা করান, প্রপার টেস্টটা করান, যেটা করলে আমার ধরা পড়বে কি আছে সেটা করান। এরকম না যে আপনাকে জাস্ট একটা কোনো কিছু করলেই হলো, দেখালেই হলো, এরকম করবেন না, ভালোভাবে চিকিৎসা করান, সেরে যাবে একদম। এবং তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, সেখান থেকে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সুবিধে মতো চেম্বারে আপনারা পৌঁছে যান। 9830235527, 9830235537, এই দুটি হচ্ছে এখানকার ফোন নাম্বার বা হেল্পলাইন নাম্বার, যেখানে আপনাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আপনাদের কাছাকাছি কোন চেম্বারে আপনারা কোন ডক্টরদের পাচ্ছেন সেটা জানিয়ে দেবো, তার আগে দেখে নেবো কে আছেন ফোনে। বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে বলছেন? আচ্ছা, কি নাম? জলপাইগুড়ি থেকে যোগেশ কুটানাথ। আচ্ছা, কি হয়েছে বলুন। এই মেয়ে পড়াশোনা করছে আপাতত। বুঝলাম না, কি বলছেন আরেকবার রিপিট করুন। কি হয়েছে বলুন আরেকবার। বললাম যে পড়াশোনা করছে না, আপাতত মেয়ে করছে, ওই জন্য মোবাইল টোবাইল বেশি ঘাটে। আচ্ছা, মানে পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় মন বসে, পড়াশোনা করতে যায় না, করতে চায় না। আচ্ছা, কত বয়স বললেন? বয়স হচ্ছে 15+। 15+। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই জিনিসটা, মানে মাইন্ড ডাইভারটা কতদিন ধরে হচ্ছে? 6 মাস। 6 মাস। তার আগে ঠিকঠাক সব ছিল? আচ্ছা, তার কি নিজস্ব পার্সোনাল মোবাইল আছে না আপনাদের ফোন ইউজ করে? ওই তার কি পার্সোনাল ফোন আছে যে বলে না মোবাইল ইউজ করে বা ই করে, না আপনাদের ফোন আছে? আমারই ফোন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এটা যেটা বললেন এটা কমন সমস্যা, যে মোবাইল ইউজ করতে পড়াশোনায় মন নেই, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো এটার জন্য আপনাকে তাকে
যেহেতু বলছে আপনার ফোন, তো আপনাকে ফোনটাকে তাকে আস্তে আস্তে সরিয়ে দিতে। অ্যাকচুয়ালি আমরা কি করি, যখন কেউ ছোট থাকে তাকে কিন্তু ফোনটা আমরাই তুলে দিই, সে কিন্তু ফোনটা নিজেদের হাতে নেয় না। কোনো কারণে হয়তো সে একটু চাইছে ফোন কি করতে, বা আপনাকে হয়তো মানে হয় না বিরক্ত করছে করছে, আপনি ফোনটা তাকে ধরে দিন, হ্যাঁ ঠিক আছে ফোনটা একটু গেম খেলবা, এটা দেখ ওটা দেখ। তো সেই বাচ্চাটা ছোটোর থেকে যদি ফোন হাতে পেয়ে যায়, তো ফোনের প্রতি একটা অ্যাডিকশন আসবে। আর ফোনে তো এখন মানে হাজার খানিক কন্টেন্ট, হাজার খানিক ইয়ে আছে, তো এই জিনিসগুলো থাকলে তার কিন্তু মাইন্ড ডাইভার্ট হবেই। কারণ সেই জায়গাটা অনেকটা ভাস্ট, অনেকটা মানে ডোপামিন রিলিজ করতে সাহায্য করেছে বাচ্চাকে। যখন এই ফোন ঘাটবে, গেম খেলবে, গান শুনবে, যাই করুন না কেন, তো ভালো লাগবে এই জিনিসটা, একটা হ্যাপি হরমোন তার ইয়ে হয় বলতে গেলে। তো আগে তাকে কনসাল্ট করুন, তাকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করুন। না হলে দেখুন আমাদের চেম্বারে এলে আমরাও তার চিকিৎসা করে দেবো। এটা তাকে প্রপারলি তাকে নিয়ে আসতে হবে, না আপনি এলে হবে না, পেশেন্টকে সঙ্গে নিয়ে আসতে হবে, তাকে ভালোভাবে বোঝাতে হবে। কারণ 15 বছর বয়স মানে তার এখনো ধরুন মাধ্যমিক বাকি, উচ্চ মাধ্যমিক সারা জীবন বলতে বাকি, এই তো সবে শুরু। তো এই জন্য তাকে একবার নিয়ে আসুন আমাদের ইয়েতে, তাকে আমরা প্রপার বোঝাবো। আর ফোনটা তাকে একটা টাইম বেঁধে দিন, যে টাইম মানে আস্তে আস্তে কমান, এরকম না যে আপনি একবারে ছাড়িয়ে দিলে কিন্তু সে আরো বা ইয়ে চলে যাবে, মানে সে আরো বেশি ফোনটাকে চাইবে। তো আস্তে আস্তে একটা টাইম বাউন্ড দিয়ে, তাকে একটা টার্গেট দিয়ে এইভাবে ঠিক করতে হবে। কিন্তু এটা আপনি একদিনের কাজ নয়, প্রপার কাউন্সিলিং লাগবে। মেরে বকে ধরে মানে মারধর করে বকাবকি করে কিন্তু হবে না, সে আরো বেশি জিনিসটাকে চাইবে। তো এই অ্যাডিকশনটা কাটাতে গেলে তাকে ফোনটাকে দিলেও তাকে একটা টাইম বাউন্ড দিয়ে দিন, আস্তে 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 ইয়ে করুন, যাতে দেখবেন আশেপাশে কোনো বন্ধু বান্ধবের থেকে ফোনটা না পাচ্ছে, আপনাদের ফোনটাতে ইউজ না করছে, এইসব যদি দেখেন আপনি আস্তে আস্তে ইমপ্রুভ। এটা কিন্তু এরকম একদিনে হয়ে যাবে, আজকে আপনি ফোন করলেন, কালকে আপনি ছেড়ে দেবে, ছাড়বে না। ফোন থেকে সমস্ত যে সব মানে এন্টারটেনমেন্ট অ্যাপ থাকে সেগুলোকে সরিয়ে দিন, এসব করে ইয়ে করুন। কিন্তু পারলে একবার আমাদের হেল্পলাইন নামে যোগাযোগ করে আসুন, আমরা তাকে খুব ভালো করে কনসাল্ট করে দেবো, সে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বেশ। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, আমি পেয়েছি আমার বলছি, কোথা থেকে বলছেন? দিল্লি থেকে বলছি। বলুন কি হয়েছে? হয়েছে হাঁটু প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, এই ঠান্ডা পড়ে তো হাঁটু ব্যথাটা শুরু হয়ে গেছে। আচ্ছা, হাঁটু ব্যথা কি আগে হতো না ঠান্ডা পড়ার পর থেকে হচ্ছে? না আগে হতো কিন্তু মানে অনেক ব্যথা হতো। কোনো এই ঠান্ডার পর থেকে হাঁটু ব্যথাটা শুরু হয়েছে, হাঁটুগুলো ফুলে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত? বয়স 45। 45। আপনি কোনো এক্সরে করা আছে হাঁটুর, যে বলছেন ব্যথা করছে? না কিছু করি কিছু করেননি তো? আচ্ছা এমনি একটা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যেটা বললেন যে আপনার হাঁটুতে ব্যথা করছে, ইয়ে করছে, এইটা হচ্ছে কিন্তু আপনাকে একটা এক্সরে করতে হবে হাঁটু। আগে সেটা করুন আপনি, দেখুন এক্সরেটা করে আপনি নিয়ে আসুন। আর এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনার ক্ষেত্রে, যদি মানে আপনার সিমটম শুনে মনে হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, তো এটা তো শুনে মনে হলো না, আপনাকে প্রমাণ দেখাতে হবে। তো আপনি একটা রিপোর্ট করুন, করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ চলে আসুন। আপনার যে অস্টিওআর্থ্রাইটিস আছে বা যে বাত আছে, এটা যে কোনো বাতের পেশেন্ট, যার অস্টিওআর্থ্রাইটিস হোক বা রিউমাটের হোক, তার কিন্তু শীতকালে ব্যথা কিন্তু বাড়ে। আর শীতকালে টেম্পারেচার ড্রপ করলে আপনার বডি টেম্পারেচার একটা ইয়ে করে, মানে ফ্লাকচুয়েট করে। এক্ষেত্রে যখন ঠান্ডা পড়ে, যখন দেখবেন হঠাৎ করে বর্ষাকাল মানে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডাতেও ব্যথা কিন্তু বাড়ে, ঠান্ডা মনে ব্যথা বাড়বেই। তো এটা আপনাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে আমাদের এখানে যে ট্রিটমেন্ট আছে আপনি যদি নেন, আপনার বডিটাকে ঠান্ডা না করে আপনি বডিকে যদি ঠিকঠাক করে ওয়ার্ম আপ করে রাখতে পারেন, কিছু মেডিসিন, কিছু ডায়েট, কিছু ইয়ে মেনটেন করে, তাহলে কিন্তু ব্যথাটা হবে না। আর আপনি যদি এটাকে ফেলে রেখে দেন এভাবে, যে আমি একটু যা গরম সেক নেবো, ওই করবো, তাহলে সাময়িকভাবে সুস্থ হবেন, কিন্তু পুরোপুরি সুস্থ হবেন না আপনি। সেই জন্য আপনি একটা হাঁটুর এক্সরে করুন, করে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আসুন, আমরা এটা আপনার চিকিৎসা করে দেবো। আপনার এইরকম ব্যাপার, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উইদিন 2 to 3 মান্থের মধ্যে আপনার দেখবেন এই ব্যথাটা কিন্তু কমে গেছে, আপনারা এরকম ব্যথাটা আসবে না। বেশ। আচ্ছা, এবার একটু দেখে নিই কোন কোন চেম্বারে আপনারা ডক্টরদের পাচ্ছেন। হেরিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, মালদাতে এবং আলিপুরদুয়ার আর খড়গপুরে থাকছেন হচ্ছে ডক্টর বি শর্মা, বর্ধমানে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, নিউ কোচবিহারে বসছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার এবং বোলপুরে বসবেন ডক্টর এস ভাদুরী, মেচেদাতে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে থাকবেন ডক্টর এ হালদার এবং কৃষ্ণনগরে বসছেন ডক্টর এ হালদার, জামশেদপুরে বসবেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে, শিলচর এবং গুয়াহাটিতে বসবেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাছাড়াও পুরুলিয়াতে এবং ঝাড়গ্রাম ও হলদিয়াতে বসছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকবেন ডক্টর এস খাঁ। আর পরবর্তী মানে আমাদের এই নেক্সট মান্থের যে শিডিউল রয়েছে, ডিসেম্বর মাসের 20 তারিখে আগরতলা চেম্বারে বসবেন ডক্টর এন ভট্টাচার্য এবং 2026 সালের 12ই জানুয়ারিতে
ডিব্রুগড়ের চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এই হচ্ছে বাইরের যে জেলাতে যে চেম্বার আছে তার শিডিউল। আর তাছাড়াও আপনারা কিন্তু সাউথ 24 পরগনাসে রয়েছে এই এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে, আর হাওড়া, শিবপুর, দাসনগর, বালচিগুড়ি বাজার, কলকাতায় হাতিবাগান এবং ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন। যে কোনো চেম্বারে পৌঁছবার আগে অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বার যেটি আছে ওখানে ফোন করে আসবেন। তো আবার একটু আলোচনায় চলে আসি। এই যে সর্দি কাশি যখন লাগে তখন আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে আমাদের যে পটি সেটা ক্লিয়ার হয় না, মানে শরীরটা একটু কষে যায়। তো সেই সময় আমাদের ডায়েটটা কিভাবে আমরা ফলো করব, মানে ডায়েট চার্টটা কিভাবে তৈরি করব? অ্যাকচুয়ালি শীতকাল হচ্ছে ড্রাই ওয়েদার, যে ওয়েদারে আপনার বাতাসে জলীয় বাষ্প বা হিউমিডিটি কম থাকে। শীতকালে এমনিতে দেখবেন স্কিন ফাটে, দেখবেন স্কিন রাফ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। সেই জন্য দেখবেন অনেকে স্কিনকে করার জন্য অনেক কিছু ইউজ করে, বাই করে। তো পটি অনেকের ক্ষেত্রে হ্যাঁ শীতকালে মানে টান হয়ে যায়, বাংলায় বলে যেটা হ্যাঁ টান হয়ে গেছে, পটি রেগুলার হচ্ছে না। এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, বাড়িতে বসে জাস্ট রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন হালকা গরম করে 1 গ্লাস জল খাবেন, কিছু না করতে পারলে। এমনি আপনি যেটা জিরে টিরে দিয়ে খেতে পারেন, কিন্তু এমনি জাস্ট এই গরম জল হালকা, আপনি জাস্ট রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস হালকা গরম জল খেয়ে নেন, দেখবেন আপনার এই যে মানে টানের ব্যাপারটা কেটে যাবে। আর সারাদিন কিন্তু অল্প অল্প করে জল খান। মানে এখন কি হয়, শীতকালে আমরা তো গরমকালে কি আমরা জল তেষ্টা পাই, আমরা জল খেয়ে নিই, শীতকালে তো জল তেষ্টা আসে না। আপনি বুঝতেও পারবেন না, সারাদিন আপনি সেরকম ভাবে টয়লেটে যাচ্ছেন না, কিছুই হচ্ছে না, ঠান্ডার মধ্যে একটা জায়গায় বসে আছেন, কাজ করছেন। তো শীতকালে কিন্তু জলটা খেতে হয়, কারণ শীতকালে বডি বেশি টান থাকে। শীতকালে আপনি যে প্রপার বডির মধ্যে ওয়াটার লেভেল থাকে, তাহলে কিন্তু আপনার পটিও যেমন ঠিকঠাক হচ্ছে। অনেকের ক্ষেত্রে শীতকালে এরকম দেখা গেছে, পেশেন্ট নিজেই বলে যে আমি জলই খাওয়া হয়নি শীতকালে, কি করে খাবো, জল তেষ্টা পাই না তো, ঠান্ডা লাগে, ঠান্ডা জল। ওই জন্য একটা কাজ করুন, যার বাড়িতে ফ্লাস্ক আছে একটা ফ্লাস্কের মধ্যে একটু গরম জল করে রেখে দিন, সেটা অল্প অল্প করে খান, কিন্তু জলটা খান। হালকা গরম জল খেলে কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি দেখবেন আমরা বলি যে ওয়াটার পলিউটেড থাকলে বলি আমরা যাতে জলটাকে সে ফুটিয়ে খায়। তো জল ফুটিয়ে খাওয়া কিন্তু খারাপ জিনিস মোটেই নয়, শীতকালে সেটা খুব বেস্ট জিনিস। আর শীতকালে সেটা করতেই পারেন, যদি করেন তো এটা করলে দেখবেন আপনার আস্তে আস্তে পটিও ক্লিয়ার হবে, বাকি সব কিছু আপনার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার সমস্যা হলো যে আমার প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? শীতকালে পড়তেই হচ্ছে না আগেও হচ্ছিল? আগেও হচ্ছিল, শীতকাল পড়ছি বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা কমন ব্যাপার, এটা কোনো মানে ইয়ে নয় যে হয় না, অনেকেরই হচ্ছে এখন, কেউ আপনি বলছেন অনেকে বলছে না। তো এই জিনিসটার জন্য আপনাকে আগে নিজেকে প্রিকশন রাখতে হবে, যেটা বললাম একটু আগে, যে আপনি সকালে উঠে 1 চামচ মধু আর 2-3টে তুলসী পাতা আপনি খান, ঠিক আছে? যদি গ্রাম বলছেন পশ্চিমবঙ্গের বাড়ি, যদি গ্রামের দিকে বাড়ি হয় একটু বাসক পাতা ফুটিয়েও খেতে পারেন আপনি, এগুলো করুন আপাতত। কিন্তু আপনার যে ঠান্ডা লেগে যাচ্ছে, ধরুন কন্টিনিউয়াস একটা ওই আপনি একটা দুটো হয়তো কোনো মেডিসিন খেয়ে নিলেন, কোনো কাপ সিরাপ খেয়ে নিলেন, কিছু করলেন, আবার আসতে এটা করে রোগটাকে ধামাচাপা দিয়ে রাখবেন না। এটা কিন্তু একটা রোগও বটে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আপনি আমাদের তো মেদিনীপুরে চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করে আসুন। আর আপনি স্বাভাবিকভাবে এখন এটা করুন, আপনি একটু গরম জলে স্নান করুন, একটু গরম জল সারাদিনই টুকটাক করে খান, কান ঢেকে রাখুন, মানে মাথা ঢেকে রাখুন, পারলে মাস্ক ইউজ করুন। কারণ কি হচ্ছে, ধরুন আপনি ঠিক আছেন, আপনি ইনফেক্টেড না, কিন্তু পাশের জন ইনফেক্টেড আছে, সেটা থেকেও কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা আসতে পারে। কারণ মানে বাতাসে অনেক অ্যারোসল থাকে, ধরুন সে হাঁচি দিল, কাশি দিল, তার মুখ দিয়ে যে ইয়েটা বেরিয়ে আসছে সেটাও কিন্তু আপনার কোনো না কোনোভাবে হাওয়ার মধ্যে মিশে গিয়ে আপনার শরীরে আসতে পারে। তো আপনি যখন সুস্থ থেকে অসুস্থ হয়ে যাবেন। এখন দেখুন আশেপাশে অনেকে হাঁচি কাশি দিচ্ছে, কিন্তু যে নিজেকে সেফ রাখার জন্য মাস্ক পরে নিন। মাস্ক তো আমরা একসময় পরেছি কোভিডের সময় সবাই, তো এটা কোনো অসুবিধা নেই। মাস্ক পরলে কি হলো, আপনারটা কারোর কাছে কারো না, কারোরটা আপনার কাছে এলো না, আপনি নিজেও সুস্থ থাকবেন, বাকিদেরও আপনি সুস্থ থাকবেন। তো এটা করে একটা সাময়িকভাবে আপনি থাকতে পারেন ভালো, তারপরে এটা চিকিৎসা করে সুস্থ হতে গেলে আপনি যোগাযোগ করে আসুন, আপনি কিন্তু একদম সুস্থ হয়ে যাবেন। আপনার দেখবেন হয়তো সামনে শীতকালে বা দেখবেন ফেব্রুয়ারি মার্চের দিক করে তো ঠান্ডা থাকে, তখন দেখবেন ঠান্ডা আপনার লাগছে না, 2-3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর এই শীতকাল মানেই হচ্ছে আমাদের প্রচুর বিয়ে বাড়ি রয়েছে এবং সেই বিয়ে বাড়িতে আমরা যাই, কিন্তু ঠান্ডা যাতে না লাগে তার জন্য আমাদের কোন কোন খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে? হ্যাঁ দেখুন, এটা তো কথার মধ্যে আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জিনিস, ঠান্ডা পানীয় খাওয়া চলবে না। আইসক্রিম, যে কোনো আইসক্রিম হোক, ঠান্ডা জিনিস, ঠান্ডা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি থাকে, কোল্ড ড্রিঙ্কস থাকে বা আইসক্রিম থাকে, আর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম থাকেই থাকে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনার যদি ঠান্ডা লাগা ধাত আছে, আপনার যদি দাঁতের মাড়ি ব্যথা করছে বা গলা ব্যথা করছে, আপনি তারপরেও আইসক্রিম খাচ্ছেন, তো এখানে আপনার কেউ ঠিক করতে পারবে না, এটাকে আপনার সমস্যা হবেই। তো এগুলোকে অ্যাভয়েড করে বাকি খাবারগুলো খান, আরো তো গরম খাবার অনেক কিছু থাকছে, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। এরকম মানে সুস্থ মানুষ দেখবেন না ঠান্ডার সময় আইসক্রিম খাওয়া অসুস্থ হয়ে যায়। এবারে বলবেন অনেকে হয় না, সেটা তার ব্যাপার, কিন্তু মানে এটা উচিত না অ্যাকচুয়ালি, এটা বিরুদ্ধ। আর আপনি ঠান্ডার সময় ঠান্ডা জিনিস খাচ্ছেন, আপনি গরমের সময় খাচ্ছেন টুকটাক ঠিক আছে, কিন্তু ঠান্ডার সময় আপনি খান সেটা কিন্তু আপনার শরীরে খারাপ করবেই, তখন দেখবেন জ্বর আসছে, আসছে। বাকি গরম যে কোনো গরম স্যুপ খান,
চিকেন স্টু বানিয়ে বাড়িতে খেতে পারেন। বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো খাবার সেল হয়, কিন্তু ঠান্ডা খাবার থেকে অ্যাভয়েড করুন বিয়ে বাড়িতে এই মুহূর্তে আর কি। একদম তাই আমাদের খাদ্য তালিকা সেই জায়গাটাই আমাদের অবশ্যই একটু বেশি করে নজর দিতে হবে। যদি আমরা মনে করি আমরা সুস্থ থাকবো, তাহলে কিন্তু আমাদের ডায়েট চার্টটা ভীষণ ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা ট্রিটমেন্ট করান, এখানে ডক্টররা কিন্তু তাদের প্রত্যেককে ডায়েট চার্ট দিয়ে দেন। মানে এখানে ট্রিটমেন্টের মেথডই হচ্ছে থ্রু মেডিসিন, ডায়েট, পঞ্চকর্ম থেরাপি এবং এক্সারসাইজ এর মাধ্যমে এখানে ট্রিটমেন্ট হয়ে থাকে। কোনো অপারেশনের এখানে ভয় নেই। মানে আপনাদের মধ্যে থেকে যারা ছুরিকাছিকে ভয় পান তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ করুন, কারণ এখানে কিন্তু সমস্ত রকম রোগের ভীষণ ভালো টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়ে থাকে। তো আবার আমাদের প্রশ্নে চলে আসবো। শীতকাল মানে আরেকটি বিষয় যে আমাদের ভীষণ ব্যথা বেদনার যে জায়গাগুলো, কারো হয়তো কোমরে ব্যথা হচ্ছে, কারো হচ্ছে পিঠে ব্যথা, এবং এমন অনেকে রয়েছেন যাদের হয়তো ব্যথার প্রবলেম নেই, কিন্তু শীত এসেছে তার ব্যথাগুলো শুরু হয়ে গেল। সেটা কেন হয়? দেখুন, ব্যথার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যে আর্লি স্টেজে ব্যথা হচ্ছে বা কোনো কারণে ঠান্ডার জন্য ব্যথা করছে, তো তাদেরকে নিজেকে শরীরটাকে গরম রাখতে হবে। শরীর কি করে গরম রাখবেন? আপনাকে অবশ্যই ওয়ার্মার বা ওয়ার্ম ক্লোথ পরতে হবে, করতে হবে, আর একটু বডিকে অ্যাক্টিভ রাখুন। শীতকাল অনেকে আছে যেমন দুপুরবেলা ঘুমোচ্ছে, এটা করবেন না। শীতকাল কিন্তু দুপুরবেলা ঘুমানোর জন্য মোটেই নয়। যারা বয়স্ক তাদের জন্য নয়, শীতকালে বিক্রি হয় একটা সময় মানে বিকেলের দিকে কফটা বাড়ে। তো এখন আপনি যদি ধরুন ঘুমোতে যাচ্ছেন 2টা 1টার দিক করে, 4টের মধ্যে তো মোটামুটি রোদের একটা যে তেজ কমে যাচ্ছে। শীতকালে ঘুমাবেন না, অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুমাবেন না, রাত্রে ঘুমুন। রাত্রে অনেক বড় শীতকালে রাতটাকে অ্যাকচুয়ালি প্রপার ইউটিলাইজ করে ঘুমুন। দুপুরে ঘুমোলে কি শরীর ম্যানেজ করে, শরীর একটা লেথার্জিক ফিল হয়, ঠান্ডাও লাগে, আরও অনেক সমস্যা কিন্তু আসে। মাইন্ডও দেবেন না, খুব একটা কেমন লেথার্জিক ফিল হচ্ছে, ভালো লাগবে না, গলা ব্যথা করবে, করবে। শীতকালে দুপুরে ঘুমাটা অ্যাভয়েড করুন। গরমকালে ঘুমোচ্ছেন আলাদা ব্যাপার, কিন্তু শীতকালে খুব প্রয়োজন না পড়লে যে একদম ঘুম পাচ্ছে ঘুমোতে হবে, এই অভ্যেসটা কাটানোর চেষ্টা করুন। শীতকালে দুপুরে ঘুমাবেন না। আর বাকি রইলো আপনি ভালো থাকার জন্য এটা। তো এবারে বাকি আপনি ধরুন যেগুলো যেগুলো ঠান্ডা লাগবে বা ব্যথা করছে, এখানে আপনি একটু গরম সেক নিন। একটু মানে জাস্ট একটা পুডলিতে করে একটা পুডলি নিয়ে একটু গরম, ধরুন যে রুটি তাওয়া থাকে তাওয়াতে বসিয়ে করে আপনার যেখানে ব্যথা হচ্ছে হালকা সেক নিন। এটা করলে আমরা সাময়িকভাবে কমবে। যদি কারো টুকটাক মানে ব্যথা হচ্ছে এই প্রথম হচ্ছে, তার কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি কাউকে বাতের ব্যথা থাকে তখন তাকে তো চিকিৎসা করতে হবে। ওটা তো সাময়িকভাবে কমলে তো হবে না। আপনি একটা পুডলিতে একটু বালি নিয়ে, মানে ধরুন নদীর বালি বা মুড়ি ভাজা বালি নিয়ে ওটাকে একটু গরম সেক নিতে পারলে আপনার কিন্তু সাময়িকভাবে ব্যথাটা কিন্তু কমবে। ঠান্ডা সেক নেবেন না, ঠান্ডা সেক নিলে কিন্তু আরও জিনিসটা আপনার বাড়াবাড়ি হবে। শীতকালে ঠান্ডা সেক নিলে নেওয়া একদমই উচিত না, গরম সেক নিন। গরম সেক নিলে কিন্তু ভালো থাকবে। বেশ, তাহলে আপনি সুস্থ থাকুন, একেবারে প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ওয়েতে সুস্থ করে তোলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সাইড এফেক্ট বিহীন ট্রিটমেন্ট, তাই যারা যারা করাতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। হেল্পলাইন নাম্বার 9830235527, আর একটা হচ্ছে 9830235537। এখানে ফোন করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাছাকাছি চেম্বারে আপনারা পৌঁছে যান। তো শীতের আমাদের আরেকটি সমস্যা হচ্ছে, আমরা বলে থাকি যে শীতে পেট গরম হয়ে যায়। তো এটা কেন? মানে একটা তো লেপের তলায় আমরা শুয়ে থাকি, আর খাবারের তালিকার মানে কোন কোন খাবারের তালিকার জন্য আমাদের পেট গরম হয়ে যেতে পারে? অ্যাকচুয়ালি দেখুন, শীতকালে পেটের সমস্যা খুব একটা হয় না বলতে গেলে চলে। এবারে সেইটা অনেকে যা একটা ব্যাপার আছে যে শীতকালে তো যা খুশি খাওয়া যায়, শীতকালে ঠান্ডা হয়ে যায়, কোনো সমস্যা নেই। তো এইটা ভেবে অনেকে লিমিটলেস খাওয়া দাওয়া করে ফেলে। মানে তার হয়তো সেটা খাওয়া উচিত না, তার সেটা খেলে গ্যাস হচ্ছে, সে সেটাও খেয়ে নিচ্ছে। ধরুন চায়ের নাম করে একটা হয় না যে একটু গরম ঠান্ডা আছে চা খাবো, চা নাম করে দুধ চা, সে হয়তো তার দুধে অ্যাসিড আছে বা দুধে প্রবলেম আছে, দুধ চা খেয়ে নিচ্ছে দিনে 7-8 বার করে। তো তখন তার পেটের সমস্যা হবে। একটু গরম ধরুন চপ বলুন বা যে কোনো বলুন, গরমে তেলে ভাজা খেয়ে নিচ্ছে। তো মানে পেট গরমটা কি করে হচ্ছে? আপনার টুকটাক খাওয়া দাওয়া করলে কিন্তু সমস্যা নেই। শীতকালে কিন্তু আমরা খুব ভালো হয়ে যায় ডাইজেস্টিভের জন্য বলতে গেলে। গরমকালে আপনার ডাইজেশনের প্রবলেম, শীতকালে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু কাদের ক্ষেত্রে হচ্ছে, যারা লিমিটটা রাখছে না, সেই অবস্থাতেও তারা বাইরের খাবার, তেল ঝাল মশলা খাবার বা ধরুন এই যে বললাম দুধ চাই অনেকবার খেয়ে ফেলছে, কিন্তু দুধের অ্যাসিড আছে। তো এগুলো অ্যাভয়েড করতে হবে শীতকালে। কারণ শীতকালে পেটের সমস্যা হয় না সাধারণত, হলে কিন্তু খুব খারাপ। কারণ আপনি তখন দেখবেন মানে আপনাকেই প্রবলেম হবে, ঠান্ডাতে বারবার আপনাকে বাথরুম যেতে হবে, করতে হবে। তো এই জন্য শীতকালে পেটকে ঠিক রাখতে গেলে মোটামুটি ঠিকঠাক করে জলটা খাবেন। খাওয়া দাওয়া করছেন, বললাম জলের পরিমাণ শরীরে কম গেলে কিন্তু প্রবলেম আছে। জলটাকে একটা করে রাখুন, একটা রিমাইন্ডার মতো দিয়ে রাখুন মোবাইল টোবাইলে। জলটা আপনি 1/2 ঘন্টা ছাড়া এক ঢোকার করে জলটা খান। মানে দিনে 3 লিটার জল কিন্তু শীতকালেও খেতে হবে। গরমকালে যেমন বলি 3 লিটার, শীতকালেও খেতে। শীতকালে এরকম না যে আপনি শীতকালে 1 লিটার খেলে হয়ে গেল। শীতকালে জলটা খেলে আপনি কিন্তু ভালো থাকবেন। একদম। তাহলে আমাদের যে আলোচনা রয়েছে সেটা তো অবশ্যই এরপরে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে
যারা যারা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করালেন তাদের বক্তব্যগুলো আমরা একটু শুনে নেব। সম্পা যায় না, কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম, আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছে? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেননি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42।
আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার, আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে আপনারা দুরারোগ্য রোগের রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট করতে পারেন, যেখানে আসলে পরে আপনারা উন্নত মানের পঞ্চকর্ম থেরাপি পেয়ে থাকেন এবং এখানকার যে ডক্টররা রয়েছেন তারা অবশ্যই ভীষণভাবে বলবো যে শিক্ষিত এবং তারা পরিশ্রম করে কিন্তু তাদের প্রত্যেকটি রুগীকে তারা সারিয়ে তোলেন। তাই যারা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা যে কোনো সাধারণ ব্যাধি থেকে সুস্থ হতে চাইছেন, অবশ্যই বেছে নিন আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আর এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খা। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। তো আমরা শীতকাল জনিত যে সমস্যাগুলো হয় সেই আলোচনায় রয়েছি। শীতকালে যেমন আমরা সর্দি কাশির অসুবিধে আমাদের হয়ে থাকে, সেই সময় আমরা কি ধরনের খাবার খাবো বা কিভাবে আমরা চলবো সেই জায়গাটা আমরা শুনলাম। এবার আরো অনেক যে অন্যান্য যে সমস্যা আছে সেই আলোচনায় আসবো, কিন্তু ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি। হ্যালো। বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ বলছি, আমার তো জল খেলে প্রস্রাব বেশি পাচ্ছে, মানে জল বেশি খেলে মানে প্রস্রাব বেশি পাচ্ছে, এটা সমস্যা। প্রস্রাব পেলে তারপরে প্রস্রাব হচ্ছে জলের মতোই পরিষ্কার, মানে পরিষ্কার প্রস্রাব হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকবার বলুন, কি বলছেন, ভালো করে বলুন আরেকবার। মানে জল আমি যতটা পরিমাণে, একটা মানুষ তো অন্তপক্ষে 2 লিটার 3 লিটার জল খায় সারাদিনে, তো জল খেলে পরে প্রত্যেকটা বেশি হচ্ছে। জল খেলে পরে কি বেশি হচ্ছে? টয়লেটে বেশি। আচ্ছা, বেশি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কতদিন ধরে হচ্ছে? আপনার শীতকালে হচ্ছে না গরমকালে এটা হয় আপনার? গরমকালে গা দিতে ঠান্ডা হয় প্রচুর, ঘামের প্রস্রাব কম হয়, আর শীতকালে বেশি হয় এটা। আচ্ছা, আপনার বয়স কত আপনার? এই 45। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলা থেকে বলছেন। ঠিক আছে, বলছি আমি, শুনুন। দেখুন, যেটা আপনি বলছেন যে আমার জল খেলে প্রস্রাব বেশি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তো মানে এটা বলতে গেলে জল খাবেন আমরা তো টয়লেট হবেই। এবারে আপনি বলছেন যে আমার বেশি হচ্ছে, তাহলে হয়তো আপনাকে একটা ইয়ে করতে হবে যে আপনি কতটা জল খেলে। দেখুন, 2 থেকে 3 লিটার জল খেলে আপনার তো সারাদিন ধরে প্রস্রাব মানে টয়লেট হবে না। এবারে আপনার বেশি হচ্ছে বলে তখন আপনার হয়তো কোনো প্রবলেম আসছে, যেখানে বেশি হচ্ছে। আপনার যদি সুগার থেকে থাকে সেখানে আপনার কিন্তু বারবার টয়লেট আসতে পারে। তো যদি সুগার আপনার না থেকে থাকে, একটা সুগারের টেস্ট করান। এবারে যদি আপনি বলেন আমার সুগার নেই, আমি টেস্ট করেছিলাম আগে করলে তখন এখনকার টেস্টটা করেন একবার। কারণ হ্যাঁ, গরমকাল ঠিক বলেন, গরমকালে আমাদের ঘাম বা সোয়েটিং এর মধ্যে দিয়ে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে। শীতকালে তো ঘাম দেয় না, স্কিনে থাকে। কিন্তু একটা বেশি টয়লেট হচ্ছে মানে একটা হতে পারে আপনার কোনো প্রস্টেটে কোনো প্রবলেম আছে, 1 নম্বর। আর 2 নম্বর হতে পারে আপনার হয়তো সুগার আছে। এবারে এই দুটোর মধ্যেই সাধারণত হয়। তো আপনি কি আছে না আছে, এখন তো আপনি একটা জাস্ট সুগারের টেস্ট করে নিন, খাওয়ার আগে খাওয়ার পরে টেস্ট করে নিন সুগারের। যদি নর্মাল থাকে সেই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের চেম্বারে আসুন। আপনার এই সমস্যাটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এটা কিন্তু ট্রিটমেন্ট করে সেরে যাবেন। মানে এটা করবেন না আবার যে পেচ্ছাপ মানে প্রস্রাব বেশি হচ্ছে বলে জল খাবেন না। জল না খেলে শীতকালে টান, তখন কিন্তু অন্যরকম প্রবলেম হয়ে যাবে আপনার। তো এই জলটা খাবেন ঠিকঠাক করে। তো আজ ওনার কথা রেস্টেনেই বলবো যে এরকম আমরা অনেক জায়গায় ইনফরমেশন পাই যে বেশি জল খেলে কিডনি অনেক সময় এফেক্টেড হয়, এটা কি ঠিক কথা? অ্যাকচুয়ালি বেশি বলতে যে কোনো জিনিসই বেশি প্রবলেম করে। আপনার ধরুন জল দরকার বডিতে 3 থেকে 4 লিটার, আপনি খেয়ে নিচ্ছেন 6-7 লিটার, তো সেখানে তো প্রবলেম হবেই, কারণ আপনার দরকার নেই সেই জলটা। কিডনিতে জল কম খেলেও প্রেসার পড়ে, বেশি খেলেও প্রেসার পড়ে। কিডনির কাজ হচ্ছে জলটাকে ফিল্ট্রেট করা। আজকে যদি আমাদের শরীরে কিডনি না হয়, তো আমাদের কিন্তু পার ডে 50 লিটার করে মিনিমাম জল খেতে হতো, মানে আপনাকে গলায় একটা কলসি নিয়ে ঘুরে বেড়াতে হতো। তো আমাদের কিডনি আছে বলে আমরা সেই 50টাকে আমরা 4 লিটার 3 লিটারের মধ্যে আমরা জলটাকে খাচ্ছি, কিন্তু সেই কিডনি করছে জলটাকে বারবার ফিল্ট্রেট করতে করতে আপনার জলটা কিন্তু কম খেলেও মানে শরীরের মধ্যে জলটা কিন্তু ওরকমই লাগছে, কিন্তু ও কি করছে বারবার ফিল্টার করছে জলটাকে। আমরা যেমন ফিল্টার করি, জলটাকে ফিল্টার করে খাওয়া দাওয়া, সেরকম জলটাকে বারবার ফিল্ট্রেশন করছে। একদম যেটা আপনার বর্জ্য পদার্থ বা এক্সক্রিট প্রোডাক্ট, সেটা আপনার ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মেকানিজম। তো এবারে আপনার যদি জল বেশি খান তখন কিডনি প্রবলেম হতে পারে, আবার জল কম খেলেও কিডনি হতে পারে। তাই জন্য
জল খাবেন আপনার মানে বডি ওয়েট হবে 3 থেকে 4 লিটার, তার বেশি জল লাগে না আমাদের। এবার আপনি 3 লিটার জল খান, আপনার সারাদিনে খাবার থাকে, স্যুপ থাকে, ডাল থাকে, ঝোল থাকে, এইসব খেয়ে কিন্তু আপনার আরো 1 লিটার জল হয়েই যায়। তো 3 থেকে 4 লিটার জল খেলে কিন্তু আমাদের আর জল দরকার পড়ে না, তার থেকে বেশি লাগে না। অনেকে থাকে একটা আমি বেশি জল খেয়ে নেবো, দরকার নেই, বেশি জল খেলে আপনার কিন্তু সেটাও ক্ষতি করে, তাই জলটাকে একটা লিমিটের মধ্যে খাবেন। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, হ্যাঁ, কে বলছেন? আমি মেমারি থেকে পূর্ব বর্ধমানে মেমারি থেকে অনুপ মুখার্জি বলছি। আচ্ছা বলুন। আমার সমস্যা হচ্ছে সুগার আছে ফাস্টিং এ 220, তারপর নাম হচ্ছে পেটে ডান দিক থেকে প্রচুর যন্ত্রণা হয়, ডাক্তারের মানে ইয়ে করা হয়েছিল, আল্ট্রাসাউন্ড করা হয়েছিল 3 বার, এখন হচ্ছে ফাস্টিং মানে ইয়ে 3বারই হচ্ছে 30 লিভার, সুতরাং 30 লিভার কমানো যাচ্ছে না, প্লাস হচ্ছে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, এটা আপনার কতদিনে ফ্যাটি লিভার? এটা তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, তখন রিসেন্ট 1 মাস হলো দেখানো হয়েছিল। হ্যাঁ, এবার 3 বার রিপোর্ট করেছি। এবার একবার বলছে 4 স্টেজ, 2বার বলছে, কোনো বলছে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে 2nd স্টেজ, কোনো বলছে 4 স্টেজ। সুগারটা কতদিনে পুরনো আপনার? সুগারটা সুগার 7 থেকে 220, এমনি ছিল আপনার 400। না, সুগারের কি মেডিসিন খান? এমনি খাওয়া নর্মাল ছিলাম বলে কমেছে। আচ্ছা, কিন্তু কমছে না। সুগারের কি মেডিসিন চলে আপনার? হ্যাঁ, সুগারের কি মেডিসিন চলে? না, মেডিসিন কোনো চলে না। সুগারের কোনো মেডিসিন চলে না, তাই তো? না না, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, সুগারটা আপনার এসছে, সুগারের মেডিসিন আপনার খেতে হবে। তো এবারে আপনার 220 আসছে মানে আমার কিন্তু সুগার সত্যি খুব বেশি আছে। এটা থাকলে আপনার ফ্যাটি লিভার যদি থেকেও থাকে, রিপোর্ট আসছে মানে নিশ্চয়ই আছে, রিপোর্ট তো এমনি এমনি আসছে না। তো তারা কিন্তু সেটা সারতে টাইম লাগবে, কারণ আপনাকে আগে সুগারটা কন্ট্রোলে আনতে হবে। তো সুগারটা কন্ট্রোল নিয়ে আসলে কি করতে হবে আপনাকে? আগে চিকিৎসা করতে হবে আগে। হ্যাঁ, আপনি বেসিক বাড়িতে ভাত খাওয়া কমিয়ে দিন, দিনে 1 বেলা ভাত খাওয়ান, তাও কম করে। মাটির নিচে সবজি, আলু এগুলো খাবেন না, চিনিটা একদম ছেড়ে দিন, মিষ্টি জিনিস খাওয়া ছেড়ে দিন, মিষ্টি বিস্কুট পর্যন্ত খাবেন না, মিষ্টি ফল পর্যন্ত খাবেন না, এটা কন্ট্রোল করুন। রুটি খান রাত্রেবেলায়, মিষ্টিটাকে পুরো অ্যাভয়েড করুন। বাইরের অ্যাডেড সুগারযুক্ত খাবার মানে কোল্ড ড্রিঙ্ক বা যে খাবারে সুগার বেশি থাকে, বাইরে অ্যাডেড সুগার থাকে, সেই খাবারগুলো একদম অ্যাভয়েড করুন, মানে এগুলোতে কিন্তু সুগারটা আরও বেশি বাড়বে আপনার। সুগারটাকে কন্ট্রোল করার পর আপনার লিভারেরও ট্রিটমেন্ট, আমাদের আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমরা হেপাটোমেগালি বলতে গেলে আমরা গ্রেড 3 লিভার পর্যন্ত সারিয়ে দিয়েছি। আপনার যদি গ্রেড 1 থাকে কোনো ব্যাপারই না, একটা সেরে যাবে, গ্রেড 2 থাকলেও সেরে যাবে। কিন্তু চিকিৎসাটা খুব তাড়াতাড়ি আপনি শুরু করুন, আপনি হেল্পলাইনে যোগাযোগ করে আসুন। আপনার সুগার আর এই ফ্যাটি লিভার দুটোকে একসাথে সারিয়ে দেবো। এরকম না যে সুগারের আপনাদের যে অ্যালোপ্যাথিক মেডিসিনের মতো সারা জীবন খেতে হবে, একবার শুরু করছেন মানে সেরকম ব্যাপার কিছু না। আপনি শুরু করবেন, আপনি সুস্থ হয়ে গেলে আমরা রিপোর্ট করাবো আপনাকে প্রতিবার। এখন আপনি দেখাতে আসবেন, চেক আপ করতে আসবেন, রিপোর্ট কমে গেলে আমাদের সুগার মেডিসিন বন্ধ করে দেবো, আস্তে আস্তে ফ্যাটি লিভার মেডিসিন বন্ধ করে দেবো। সুগারটাকে না কম করতে পারলে ফ্যাটি লিভার কিন্তু আমরা কম হবে না। সেই জন্য আপনি তাড়াতাড়ি যোগাযোগ করে আসুন, সেরে যাবে একদম। এবং যে কোনো রোগের কিন্তু এখানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রুট কজ থেকে ট্রিটমেন্ট হয়ে থাকে, সিমটম বেস ট্রিটমেন্ট এখানে হয় না। তাই যেই ট্রিটমেন্টের পর আপনারা যে সুস্থতা লাভ করেন সেটা কিন্তু ধরে নিতে পারেন একদম পার্মানেন্ট সুস্থতা। মানে সেই রোগের যে প্রকোপটা হয়তো কদিন পরে ফিরে আসতে পারে এরকম ভয় কিন্তু একেবারেই থাকবে না যখন আপনারা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করাবেন। আর আজকে আমরা আলোচনা করছি শীতের নানান সমস্যা নিয়ে। তো শীতের সমস্যার ক্ষেত্রে আমাদের স্কিন মানে আমাদের সবচেয়ে বড় যে অর্গান স্কিনেরও কিন্তু প্রচুর সমস্যা হয় যখন শীত পড়ে। যেমন আমাদের একটা শুষ্কতা থাকে, ঠোঁট ফেটে যাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যা আসে। আর এনবিপিতে একটা তো ডিপার্টমেন্ট রয়েছে লা এলিগেন্স বলে, যেখানে আপনারা মানে আমাদের চুলের থেকে স্কিন থেকে মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব রকমের ট্রিটমেন্ট আপনারা করাতে পারেন। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো। তো আমাদের এই যে স্কিনের সমস্যা হয় শীতকালে, যে স্কিনটা প্রথমে প্রচন্ডভাবে ড্রাই হয়, কারো কারো ক্ষেত্রে হয়তো অল্প র্যাশও হয়, যেটা আমরা যে কোল্ড র্যাশ বলে থাকি। তো এই যে প্রবলেমগুলো হয় যেগুলো কিন্তু আমাদের মানে হয়তো অনেক বছর ধরে অনেকে ভুগছেন, কিছুতেই সারছে না, সেক্ষেত্রে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তাদের জন্য কি ট্রিটমেন্ট আছে? দেখুন, শীতকালে স্কিনের সমস্যা কিন্তু আসে আপনার বডি থেকে। তো বডি আপনার রাফ থাকে শীতকালে, কি বললে একটা হয়ে যাবে। শীতকালে আমাদের ওয়েদার ড্রাই থাকে, বাতাসে জলীয় বাষ্প কম থাকে, হিউমিডিটি কম থাকে, যেটা অন্যান্য কালে ঠিক থাকে, তখন আপনার বডি রাফ থাকে। এবারে সবার ক্ষেত্রে সমান না, যার ক্ষেত্রে একটু বডি বেশি রাফ, সেই যদি ঠিকঠাক করে নিজেকে প্রপারলি মেনটেন করতে না পারে, মানে
বডিকে স্কিনটাকে স্মুথ রাখতে না পারে, কোনো কিছু না হবে, তখন এটা হয়। আরেকটা মানে একটা তো আছে বাজার চলতে আপনি কন্ডিশনার বলতে আপনি ইউজ করছেন, কিন্তু আপনি জল খাচ্ছেন না, আপনার বডিটাকে ডিহাইড্রেট হতে চলবে না, বডিটাকে আপনাকে হাইড্রেট রাখতে হবে। তো বডি যদি আপনার ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে। তো আগে দেখতে হবে আপনি কত টাকা জল খাচ্ছেন, কি খাওয়া দাওয়া করছেন, এগুলোকে আগে নজর রাখতে হবে। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, জলটা খেতে হবে। তারপরে তো এবারে আমাদের মেডিকেটেড আপনার মেডিসিন আছে, আমাদের মেডিকেটেড অয়েন্টমেন্ট আছে, যেগুলো ইউজ করলে আপনার স্কিনটা শুধু মেডিকেটেড অয়েন্টমেন্ট বা ইয়ে নয়, সাথে মেডিসিনও ইউজ করতে হবে, সাথে আপনাকে প্রপার ডায়েট চার্ট ফলো করতে হবে, জলও খেতে হবে। সব কিছু করলে আপনার স্কিনের যে স্মুথনেসটা আগে ছিল, প্রথম তো আপনার এই ব্যাপারটা ছিল না, এরকম তো না আপনার জন্মের পর থেকে আপনার স্কিনে এক্সিমা হচ্ছে বা সোরিয়াসিস হচ্ছে, তা তো নয়, পরবর্তীকালে হচ্ছে। আমরা বাইরে বেরোচ্ছি, বাইরে তো হাওয়াতে ধুলোবালি আছে, তো ঠোঁট ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে, পায়ে গোড়ালি ফেটে যাচ্ছে, এরকম তো প্রচুর কেস থাকে। তো এই জন্য এই জিনিসটা কিন্তু একটা এসছে, কিন্তু এটা সারানো যাবে। তো এটাকে ফেলে রাখবেন না। সোরিয়াসিস অনেক পেশেন্ট দেখি পা ফেটে রক্ত বেরোচ্ছে সেই মুহূর্তে আসছে, আপনার কিন্তু প্রথম রক্ত বেরোবে না ফেটে, প্রথমে ফেটে ছাল উঠে যাবে, কিন্তু আপনি যদি চিকিৎসা না করেন আস্তে আস্তে ফেটে রক্ত বেরোবে, ইয়ে হবে, তখন আপনার জিনিসটা আরও বাজে কন্ডিশনে চলে যাবে। তো সেই জন্য অ্যাকিউট স্টেজে চলে আসুন, ক্রনিকের জন্য ওয়েট করবেন না, ওয়েট করলে কিন্তু সারতেও সময় লাগবে। এগুলো চিকিৎসা করলে সব সেরে যায়। এবং যারা যারা ট্রিটমেন্ট করাবেন অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9830235527, 9830235537, এই হচ্ছে হেল্পলাইন নাম্বার। আর চেম্বার আপনারা কোথায় কোথায় পাচ্ছেন ডক্টরদেরকে জানিয়ে দিই। হেরিয়াতে বসছেন ডক্টর এ হালদার, বনগাঁতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে বসছেন ডক্টর আর দে, মালদাতে, আলিপুরদুয়ার, খড়গপুর এবং আসানসোলে পাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, বর্ধমানে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার। আচ্ছা, তাছাড়াও কিন্তু দুর্গাপুরের চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, নিউ কোচবিহারে বসবেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মেচেদাতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, এটা তো আগেই বলে দিয়েছি, পুরুলিয়াতে বসছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে বসছেন ডক্টর এস খা, এবং ঝাড়গ্রামে পাচ্ছেন এবং হলদিয়াতে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে। আর আগামী ডিসেম্বর মাসের 20 তারিখে আগরতলা চেম্বারে বসবেন ডক্টর এন ভট্টাচার্য, এবং 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখে ডিব্রুগড়ের চেম্বারে বসছেন ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে শিডিউল। আর এখানকার হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, আর বাকি চেম্বার যেগুলো রয়েছে হাওড়া, শিবপুর, দাসনগর, বালটিগুড়ি বাজার, বেলুর, আর কলকাতায় চেম্বার পাচ্ছেন হাতিবাগান এবং ল্যান্সডাউনে। তো বিভিন্ন জায়গায় চেম্বার আছে, আপনার সুবিধা মতো চেম্বারে আপনি অবশ্যই পৌঁছে যাবেন। এবং এখানে সমস্ত ট্রিটমেন্ট যেহেতু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, তাই আপনি যদি আগে কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তাহলে সেই প্রিভিয়াস রিপোর্টগুলো অবশ্যই যেদিন আসবেন সাথে করে নিয়ে আসবেন। তো আমাদের এই যে শীতকালে যে শুষ্কতার জায়গা, তো সেইখান থেকে আপনাদের মধ্যে থেকে যাদের সমস্যা আছে আপনারা অবশ্যই এনবিপিতে যোগাযোগ করুন, কারণ আপনারা জানেন যে লা এলিগেন্স বলে এখানে একটা ইস্থেটিক ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কিন্তু ভীষণ ভালো অত্যাধুনিক রয়েছে বিশ্বমানের ট্রিটমেন্ট হয়ে থাকে। ডাক্তারবাবু, আমাদের স্কিনের ক্ষেত্রে অনেকের থাকে যে মানে কিছু আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা, হ্যাঁ, এবং সেই কেমিক্যাল ট্রিটমেন্ট করাবার পরে তার একটা খারাপ এফেক্ট করলো, হয়তো যেটা চেয়েছিল তার একটা খারাপ এফেক্ট হলো। এবার যদি তারা আপনাদের কাছে আসেন তো তাদের জন্য কি সেই যে খারাপ এফেক্টটা পড়েছে সেটাকে কি রিডিউস করে দেওয়ার মতন ব্যবস্থা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হয় অনেকের ক্ষেত্রে। অনেকে আছে কসমেটিক মানে ওয়েতে স্কিনকে ট্রিটমেন্ট করার চেষ্টা করে বা করে, তো সেক্ষেত্রেও বললাম অনেক প্রোডাক্ট থাকে আপনাকে রাতারাতি ঠিক করে দেবে, যেমনভাবে বিজ্ঞাপনে দেখানো হয় সেরকমভাবে হয়তো আপনাকে ফর্সা করে দিচ্ছে বা আপনার স্কিনের যে অ্যাকনি আছে এটা ঠিক করে দিচ্ছে। তো ঠিক আছে, দেখতে খুব ভালো লাগছে, কারণ আপনার সাথে সাথে হয়ে যাচ্ছে, উইদিন হয়তো 1-2 উইকের মধ্যে হয়ে যাচ্ছে। সবাই তাড়াতাড়ি আসে, কিন্তু কি হচ্ছে পরবর্তীকালে আপনার সেই যে বিয়ের সিজনে যাদের বিয়ে আছে সামনে তারা হয়তো চাইছে ওরকম খুব ভালো সুন্দর, হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে সাময়িকভাবে করলে কি যে কোনো জিনিস আমার যেমন হঠাৎ করে ঠিক হয়ে যাবে, তো সেটা সাইড এফেক্ট কিন্তু পড়বে, কারণ সেটা আপনার সাথে সাথে হয়ে যাচ্ছে। বডি কিন্তু সেটার জন্য তৈরি নেই, বডিকে একটা টাইম দিতে হয়। যে কোনো জিনিস ধরুন আজকে আপনি কথা শুনছেন বলুন, কথা বলছেন বলুন, আমাদের একটা টাইম দেয়। আপনাকে যদি একটা জিনিস হঠাৎ করে বলে দেওয়া হয় আপনি সেটা করতে পারবেন না। তো বডি অনেক সময় নিতে পারে না, সবার ক্ষেত্রে হয় না, এটা কারোর ক্ষেত্রে কিন্তু হয় এটা। তো যে ক্ষেত্রে বডি নিতে পারে সেক্ষেত্রে গিয়ে পরবর্তীকালে স্কিনে ডেড সেল তৈরি হয়ে যায়। পরবর্তীকালে আপনি সেই মুহূর্তে ধরুন একটা খুব মেকআপ টেকআপ বা খুব একটা বডি স্কিন ট্রিটমেন্ট করলেন,
খুব খরচা টরচা করে তারপরে আপনার দেখবেন সেইখানে আপনার কোনো কারণে দাগ হয়ে যাচ্ছে, একনি হয়ে যাচ্ছে বা ডেড সেল তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যেটা উনি বললেন যে লা এলিগেন্সে একটা ডিপার্টমেন্ট হচ্ছে স্কিনের জন্য বা চুলের জন্য, কিন্তু আমার ডেড সেল রিপেয়ার বলুন বা ওনার স্কিনটাকে আগের মতো যে আগের যে পর্যায়ে ছিল সেখানে ফিরিয়ে আনা, বা ওনাকে কিছু মেডিকেশন দিয়েও শুধুমাত্র এরকম না যে বাইরে থেকে ওনাকে করা হবে এক্সটার্নালি হবে ইন্টারনালি হবে, দুটো একসাথে হলে কি হবে জিনিসটা গোড়া থেকে ঠিক হবে। শুধু এক্সটার্নালি আপনাকে বাইরে থেকে কিছু একটা আপনাকে অ্যাপ্লাই করে দেওয়া হলো লোকালি, সেটা করলে কিন্তু আপনার হবে না, ওটা করলে আপনার আবার জিনিসটা ফিরে আসতে পারে। তো এই জন্য আমরা একটা খুব ভালো ইয়ে করেছি, যেটাতে আমরা স্কিন হেয়ার একটা আলাদা করে ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে, হেয়ার ফল, হেয়ার চুল নতুন করে গজাম থেকে আরম্ভ করে চুলের যে গোড়া ক্ষয়ে যাচ্ছে বা হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে, চুল ভেঙে যাচ্ছে সবই ঠিক করে দেয়। কিন্তু আপনাকে সেটার জন্য একটু এগিয়ে এসে ফোন করতে হবে, জানতে হবে জিনিসটা সম্বন্ধে। জানেন না ব্যাপারটা, কিন্তু ভুল জানার থেকে ঠিকঠাক জানাটা বেটার। তো আপনি জেনে নিন, জেনে আসুন, এগুলো কিন্তু সব চিকিৎসা হচ্ছে একদম। এবং সঠিক ওয়েতে এখানে ট্রিটমেন্ট হয় এবং ডক্টরের সুপারভিশনে ট্রিটমেন্ট হচ্ছে, যেটা ভীষণভাবে জরুরি। যে কোনো ট্রিটমেন্ট করার আগে ডক্টরের কনসালটেন্সি নিয়ে বা ডক্টরের সুপারভিশনে করা যদি আপনারা করান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নিরাপদ ট্রিটমেন্ট পাবেন, যেখানে কিন্তু আর ভয় থাকবে না যে এটা সাইড এফেক্ট আমার এটা হতে পারে সেটা হতে পারে, কারণ লা এলিগেন্সে সবসময় ডক্টরের সুপারভিশনেই সমস্ত কাজ হয়ে থাকে। তো আমাদের শীতকালের এই যে স্কিনের নানান সমস্যার মধ্যে পায়ের পা ফেটে যাওয়া, এটাও একটা মানে প্রধান সমস্যা। তো পা ফেটে যাওয়া, যাদের আপনার ডায়াবেটিক ফুট রয়েছে তাদের ক্ষেত্রে শীতকালে কি পায়ের সমস্যাটা বেশি হয়? হ্যাঁ, ডায়াবেটিক ফুড তো অবশ্যই বেশি হবে। ডায়াবেটিক ফুড আলসার মানে তার ডায়াবেটিক থেকে জিনিসটা এসছে। একটা হয় আপনার নর্মালি শীতকাল থেকে আসছে, কোনো ডায়াবেটিক কারণে নয়, এক্সটার্নালি কারণ বা সোরিয়াসিসের কারণে। কিন্তু ডায়াবেটিক ফুড আলসার মানে আপনার সেটা এসছে সুগার থেকে। তো সুগারকে আগে প্রথমে কন্ট্রোল রাখতে হবে। সুগারকে যদি কন্ট্রোলে রাখেন, যদি আপনার সুগারটা ঠিকঠাক থাকে, বিপি থাকে, ধরুন আপনার ফাস্টিং থাকলো 110-এর মধ্যে, বিপি থাকলে 140-এর মধ্যে, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সেরকম বাড়াবাড়ি হবে না। এবারে টুকটাক ইয়ে হলে তো আপনার সেটা তো ট্রিটমেন্ট হবে, কিন্তু সুগারটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আমরা খুব মানে বলতে গেলে খুব বাজে কন্ডিশন হয়ে যাবে, রক্ত বেরোবে করবে, আলসার বেড়ে যাবে। সুগার প্রেশার এগুলো শীতকালে কিরকম? না দেখুন, ব্যাপারটা সুগার প্রেশার তো অ্যাকচুয়ালি মানে আমাদের আয়ুর্বেদে তো সুগার প্রেশারও ট্রিটমেন্ট আছে। পেশেন্টকে একটু জাস্ট মানে ইয়ে করে এলে, আমাদের সুগার অনেক পেশেন্ট আছে সুগার তাদের ঠিক হয়ে যায়, সুগার তাদের সারা জীবন মেডিসিন চলছে না। কিন্তু অ্যালোপ্যাথিক ভাষায় বলা হয় সুগার প্রেশার এগুলোকে একটা অ্যাকচুয়ালি মানে সুগারটাতে বলা হয় যে অটো ইমিউন ডিজিজ, কারণ ওটা আপনার অটোমেটিক ইমিউনিটি পাওয়ারটাকে বডি থেকে ডিক্রিজ করে দেয়। মানে আপনার যে কোনো রোগ, ধরুন আপনার এখন হয়তো বছরে একবার দুবার আপনার সর্দি কাশি জ্বর হচ্ছে, তখন সুগার তাহলে আপনাকে একটু ঠান্ডা কারণ বডির মধ্যে যে অনেক ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটা আছে সেটাকে একদম কম্প্রোমাইজ করে দেওয়া হচ্ছে, মানে করে দিচ্ছে সুগার। এটা ঠিক কথা, কিন্তু সুগারের ট্রিটমেন্ট নেই বা সুগার ইনট্রিটেবল, এটা কিন্তু ভুল কথা। তো সুগারের ট্রিটমেন্ট আছে, সুগারের ট্রিটমেন্ট করলে আপনি সুগার থেকে যে ফুড আলসার বলুন বা আরও যে সুগার থেকে আপনার মানে নিউরোপ্যাথি বলে ধরুন ব্যথা করছে, এ করছে, ব্যথা যন্ত্রণা সব কিছু আছে, এগুলো সব কিন্তু আপনার সুগারটা কন্ট্রোল করলে কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বেশ, তাহলে আমাদের মূল জায়গা থেকে মানে যেখানে রুট কজ সেই জায়গা থেকে ট্রিটমেন্টটা হয় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সেই কারণেই কিন্তু এখানে ডক্টররা আপনাদেরকে এভাবে মানে গ্যারেন্টি দিয়ে বলেন যে আপনারা এত দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তারা আপনাদেরকে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করতে পারেন, কারণ যেখানে রুট থেকে ট্রিটমেন্ট হবে সেখানে অবশ্যই সেই ডিজিজটা পুরোপুরি সেরে যাবে। কোনো সিমটম বেস ট্রিটমেন্ট একেবারেই হয় না। তাই যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কোনো দুরারোগ্য ব্যাধি হোক বা এমন কোনো রোগ রয়েছে যেটা মানে ক্রনিক রোগ, যেটা অনেক দিন ধরে আপনি ভুগছেন, বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করিয়ে সারছেন না, অবশ্যই যোগাযোগ করে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ, আমি হরিপদ দাস বলছি হাওড়া থেকে। আমার ঠান্ডা লাগার সমস্যা আছে, ঠান্ডা সর্দি কাশি, মানে এটা মানে ছাড়ে না সহজেই, লেগে আছে। আচ্ছা, কত বয়স আপনার? 25। এটা কতদিন ধরে আছে? এটা মোটামুটি 15-16 দিন হয়ে গেল। 15-16 দিন হয়ে গেল। এটা কি আগেও হয়েছে না এই সিজনাল চেঞ্জ এটা হচ্ছে নাকি? এই সিজনে বেশি হচ্ছে। আচ্ছা, এখানে বেশি হচ্ছে। আপনি কোনো টেস্ট করেছেন, কোনো ব্লাড টেস্ট করেছেন স্পেসিফিক্যালি? না না কিছু করেননি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই যে বলছিলেন ঠান্ডা লেগে আছে, অল্পতেই সর্দি কাশি হচ্ছে, এটা আপনার হতে পারে অ্যালার্জির কারণে হচ্ছে, একটা সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে। এটা বললাম যে আপনি মাস্ক ইউজ করুন বাইরে। আপনি ধরুন বাইরে বেরোচ্ছেন, আমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবারই যখন দেখবেন টুকটাক ঠান্ডা কিন্তু লেগেই আছে। তো কারোর থেকে জিনিসটা আপনার এফেক্টেড না হয় বা ইনফেকশন না হয় সেটার জন্য একটা লক্ষ্য রাখবেন। আর গরম জল, যেটা বললাম, গরম জল খাবেন। সকালে উঠে 4-5টা তুলসী পাতা, একটু মধু খাবেন। রাত্রেবেলা একটু 1 গ্লাস গরম জলকে শুতে যাবেন। সকালে উঠে গরম জল খাবেন। আর একটু চেষ্টা করুন গরম জলে স্নান করা। গরম মানে কিন্তু উজ্জ্বলন্ত গরম না, গরম মানে লিকওয়ার্ম ওয়াটার, মানে যে গরমটা আমরা শরীর নিতে পারবে সেই গরমটা। খাবার দাবারও গরম খান, বাসি খাবার খাবেন না, সবকিছু দিক থেকে ইয়ে করুন।
আর আইজি একটা রিপোর্ট করুন। আইজি রিপোর্টটা যদি আপনার নর্মালের থেকে বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে এটা চিকিৎসা করে আইজিটা ঠিক করতে হবে। কারণ আইজি একটা কি ব্যাপার, ওটা ব্লাডের মধ্যে অ্যালার্জিটা বাড়িয়ে দেয়। তো আপনার যদি আইজি থাকে বা আপনার যদি কোনো কারণে শ্বাসকষ্টের প্রবলেম থেকে থাকে তাহলে আপনার সেটা চিকিৎসা করতে হবে। এমনি হচ্ছে সর্দি কাশি, এটা আলাদা ঠিক হয়ে যাবে কিন্তু, বাট যদি আইজি সমস্যা থেকে ঠিক না হয় তখনও কিন্তু আপনাকে এসে চিকিৎসা করলে আস্তে আস্তে আপনার জিনিস ঠিক হবে। আচ্ছা, শীতকালে আমাদের চুলের সমস্যাও প্রচন্ডভাবে বেড়ে যায়, কারণ এই সময় মানে হেয়ার ফলটা একটু বেড়ে যায়। সাথে আরেকটি সমস্যা, সেটি হচ্ছে খুশকির সমস্যা, ড্যান্ড্রাফ ভীষণ হয়। তো এই ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি শীতকাল বললাম ড্রাই ওয়েদার, তো আমাদের মাথার চুলে ওখানে ওই জায়গাটা ড্রাই হয়েছে, স্কিন যেমন ফাটছে, আপনার ধরুন পায়ের স্কিন ফাটছে বা হাতের স্কিন ফাটছে, এরকম মাথারও তো স্কালের স্কিন থাকে, স্কিনতে চুল ওটা ফাটছে। খুশকি মানে কি, আপনার মাথার স্কাল থেকে ওই ছাল বেরিয়ে আসে। খুশকি সাদা সাদা জিনিসটা কিন্তু ওটা অন্য কিছু না, ওটা কোনো ব্যাকটেরিয়া জীবাণু না, ওটা হচ্ছে আপনার একটা ডিজিজ হয়েছে, যে জন্য মাথার যে স্কালের ওখানে যে আপনার ধরুন স্কিন লেয়ারটা আছে সেটা উঠে আসছে। তো খুশকি মনে আমরা চুল উঠবে, এরকম কেউ নেই যে খুশকি হচ্ছে চুল উঠছে না, খুশকি মনে আমরা চুল উঠবেই। আর খুশকিটা শীতকালে বেশি হয়, শীতকাল ওয়েদারটা ড্রাই থাকে। হ্যাঁ, অন্যান্য সময় খুশকি হয়, আপনি দেখবেন অনেকের বর্ষাকালে হচ্ছে, অনেকের ইতে হচ্ছে, তো শীতকালে কিন্তু বেশি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে বললাম বডিকে ডিহাইড্রেট হতে দেবেন না। শীতকাল আপনি গরমকালে বুঝতে পারেন কখন আপনার জল খেতে হবে, আপনি ডিহাইড্রেট জিনিসটা ফিল করতে হবে, কিন্তু শীতকালে ফিল করতে পারছেন না। শীতকাল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, বাট শীতকাল হচ্ছে ড্রাই ওয়েদার। তো বডির মধ্যে ওয়াটার ব্যালেন্স ঠিক রাখুন। এবারে কারোর ধরুন একটা সিজনাল খুশকি হচ্ছে, হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে, তো তাকে তো ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের সেই জন্য বললাম যে লাইভ এগেন্স আছে, যেখানে আমাদের ড্যান্ড্রফটাকে আপনাকে ঠিক করে দেওয়া হবে, যার ড্যান্ড্রফ না আসে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। 2-3 মাস ট্রিটমেন্ট করলে আপনার আস্তে ড্যান্ড্রফটা এরকম তো না একদিন করলেন বা দুদিন করলেন 7 দিনের মধ্যে কমে গেল, হবে না, আস্তে আস্তে আপনার টাইম দিতে হবে। তো 2-3 মাস ধরে রাখুন, তার মধ্যে কিন্তু আপনার ড্যান্ড্রফও কমে যাবে, চুল পড়াটা কমে যাবে, আস্তে আস্তে চুল আপনার গজাবে আরো, মানে এরকম নয় চুল পড়া কমবে, চুল গজাবে আপনার, তো আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আপনি একটু জায়গাটাকে চেঞ্জ করে কথা বলুন, আপনার ফোনটা কেটে যাচ্ছে বারে বারে। হ্যালো। হ্যাঁ, বলুন। এই গ্যাসের জ্বালা। আচ্ছা, আপনি টিভি সাউন্ডটাকে কমিয়ে কথা বলুন তো। হ্যাঁ, টিভি। আপনার গ্যাস অম্বল জ্বালা এর প্রবলেম, এটা বলছেন তো? হ্যাঁ, গ্যাস হয় এই জ্বালা, আর রেকটামের ঠিক জ্বালাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোনো কিছু বেরিয়ে এসছে কি না এরকম কিছু ব্যাপার নেই, মানে পটি রেগুলার হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আমি যেটা শুনলাম যে আপনার গ্যাস অম্বল, বুক জ্বালা, গলা জ্বালা করে, বা আপনার বলছেন যে পটির ওখানে একটু জ্বালা জ্বালা করে, তো ফার্স্টে আপনি স্পাইসি ফুড খাওয়াটা ছেড়ে দিন। মানে আপনি যে কোনো খাবারে ঝাল মশলা বা যেটা খুব স্পাইসি করে বা রান্না করা হচ্ছে সেই খাবারটাকে অ্যাভয়েড করুন। আদা, চায়ের মধ্যে আদা কিন্তু বেশি খাবেন না, মানে আদা খাবেনই না বলতে গেলে এখন, কারণ আজকে আপনার কিছু বেরিয়ে আসছে না, আপনার রেগুলার পটি হচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার যেহেতু জ্বালা করছে বলছেন, এটা কিছু হতে পারে। তো এটা কি হয়েছে এখন কিছু হয়নি, না হলে জিনিসটা খুব ভালো কথা, কিন্তু আপনি এখন থেকে স্পাইসি ফুড মানে লঙ্কার ঝাল, লাল লঙ্কা, কাঁচা লঙ্কাও বলতে গেলে অ্যাভয়েড করুন। হ্যাঁ, এবারে আপনার লাগবে তখন আপনি একটা দুটো খেলেন আলাদা, কিন্তু লাল লঙ্কা বা যে কেমিক্যাল যে মানে যে লঙ্কা প্রচুর ঝাল হয়, লঙ্কা গুঁড়ো, এগুলো খাবেন না খাবারে। আদাকে অ্যাভয়েড করুন। আর খাওয়া দাওয়া, ঠান্ডা খাবার, বাসি খাবার খাবেন না, টাটকা খাবারটা খান, সিজনাল ফল খান, ঠিক আছে, এগুলো করুন। খাবার গরম করে খান, আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে। এবারে আপনার যদি এই সমস্যাটা অনেক দিনের পূর্ণ হয়ে থাকে, মানে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ব্যাপার আছে, তাহলে আপনাকে এগুলোর সাথে সাথে কিছু মেডিসিনও খেতে হবে। শুধু এরকম যে ব্যাপার যে আপনি খাওয়া দাওয়া ঠিক করলেন ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ অনেক সময় কি হয়, আপনি ধরুন হয়তো একবার দুবার গ্যাসের ট্যাবলেট খেয়েছেন, সবাই খায় টুকটাক, তো আপনি খেয়েছেন হয়তো একবার দুবার, সেটা তো কিন্তু আপনার একটা সাইড এফেক্ট থাকে। তো এই জন্য বলছি, আপনি যদি গ্যাস অম্বল সমস্যা বা এই জ্বালা টালা করছে বলছেন, এগুলোর জন্য একবার আপনি হেল্পলাইনে ফোন করে আসুন, আপনার এই জ্বালা কমা ঠিক হয়ে যাবে। কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করুন ইমিডিয়েটলি, আদা খাবেন না, ঝাল মশলা খাবার খাবেন না। আচ্ছা, পাইলসের কথা যেটা বলছিলেন, যে পাইলসের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কি শীতকালে সমস্যাটা একটু বেশি বেড়ে যায়? যদি তার ক্ষেত্রে তার রেগুলার পটি না হয়, মানে হার্ড স্টুল হয় বা কনস্টিপেশন থাকে, তার ক্ষেত্রে সমস্যা বাড়বে। আর যদি কারোর ক্ষেত্রে রেগুলার স্টুল হচ্ছে, তাহলে পাইলসের ব্যাপার থাকলেও কিন্তু সে অতটা বেশি ফিল করতে পারবে না, কারণ তার রেগুলার পটি মানে পাইলসটা হয় কেন, পাইলসটা হয় আপনার দীর্ঘদিন ধরে হার্ড স্টুল বা দীর্ঘদিন ধরে কনস্টিপেশন, দীর্ঘদিন ধরে আপনি কনস্টিপেশন সত্ত্বেও খাওয়া দাওয়া ঠিক করছেন না, প্রচুর পরিমাণ অ্যানিমেল প্রোটিন, প্রচুর পরিমাণ মাছ মাংস ডিম খাচ্ছেন, আদা খাচ্ছেন, খাবারে ঝাল মশলা খাচ্ছেন, ছাড়ছেন না কোনো মতেই, এই ক্ষেত্রে তো পাইলসের ব্যবস্থা থাকবে আপনার। আপনি যদি খাওয়া দাওয়া ঠিক করেন, আপনি যদি মাছ মাংস ডিম খাওয়া কমিয়ে দেন, বলতে গেলে ছেড়ে দেন, বাকি খাবার দাবার খান, ইয়ে করুন। হ্যাঁ, মাছও খাবেন, পুকুরে মাছ খাবেন, টাটকা মাছ খাবেন, পুরোনো বাসি মাছ বা সামুদ্রিক মাছ যদি অ্যাভয়েড করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলুন, কে আছেন? হ্যালো।
নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না মানে ওই যখন আমি কাজে বেরোই, আমি মার্কেটিং এ কাজ করি, যখন কাজে বেরোই না তখন আমার মানে সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়। মোটামুটি আমি যখন কাজ থেকে ফিরি তখন তারপরে গিয়ে মানে সন্ধ্যাবেলায় ফিরি, কিন্তু রাতের পরে তারপরে গিয়ে আস্তে আস্তে মাথা যন্ত্রণাটা কমে যায়। মানে ওটা রেগুলার হচ্ছে 15-20 দিন হলো দেখ। আচ্ছা, তার আগে ছিল না? না, তার আগে। আচ্ছা, আপনার ব্যাপারটা যেটা হচ্ছে এটা কি মাথার মানে হাফ সাইড ব্যথা করছে না পুরো মাথায় ব্যথা করছে? না, পুরো মাথাটাই যন্ত্রণা হচ্ছে। রোদে ব্যথা করছে না রোদ ছাড়া ব্যথা করছে? বলো। রোদে মানে সানলাইটে ব্যথা করছে না সানলাইট ছাড়া ব্যথা করছে? না না, সানলাইটে করছে তো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার যে সিমটম শুনে মনে হলো আপনার একটা মাইগ্রেনের পেন হচ্ছে, তো এটা অনেক সময় আসে। তো মাইগ্রেনের পেনের ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। আপাতত আপনাকে রোদটাকে অ্যাভয়েড করতে হবে। শীতকাল হলে আপনাকে ছাতা ইউজ করতে হবে, বা রোদটা যাতে মাথায় ডিরেক্টলি না আসে আপনাকে। আর মোবাইলটা ইউজ করার সময় একটা ডিস্টেন্সে মোবাইলটাকে ইউজ করেন। মোবাইল ল্যাপটপ যা করছেন না কারণ একটা সেফ ডিস্টেন্স মেনটেন করুন। বা এটা মাইগ্রেনের পেন হলে আপনাকে একটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু সেরে যাবে এটা। কিন্তু মাইগ্রেনের পেন আপনি যদি ভাবেন যে বাড়ি থেকে ঠিক করে দেবো, ওরকম করে ঠিক হবে না। ট্রিটমেন্ট করে সেরে যাবে এটা আপনার। একদম। তাহলে পাইলসের পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে খাদ্য তালিকাটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, তাই তো? আদা বা ইত্যাদি ঝাল মশলা এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাদের শীতকালে তারা ভালো থাকতে পারবে। অতএব যেটা ডাক্তারবাবু বারে বারে আমাদের বলছেন যে আমাদের খাদ্য তালিকা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই দিকে আপনাদের প্রত্যেককে নজর দিতে হবে, কারণ সুস্থ থাকার ক্ষেত্রে সেটা একটা বড় ভূমিকা গ্রহণ করে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যারা ট্রিটমেন্ট করার প্রত্যেকে কিন্তু তার পেশেন্টদেরকে মানে প্রত্যেক পেশেন্ট এখানে আসলে পরে একটা ডায়েট চার্ট পেয়ে যায়, যেটা অবশ্যই তার সুস্থ থাকার অন্যতম কারণ। এবং সাথে এখানে কি এক্সারসাইজ করবেন সেই জায়গাটাও বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে সুস্থ থাকার নানান উপায়গুলো কিন্তু ভীষণ ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখানে আসলে পরে আপনারা সাইড এফেক্ট বিহীন এবং কেমিক্যাল ফ্রি ট্রিটমেন্ট পেতে পারেন। এবং যারা যোগাযোগ করবেন অবশ্যই 9830235527 9830235537 এই নাম্বারে আপনারা ফোন করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুদের সাথে আপনারা দেখা করুন। আচ্ছা, এবার অনুষ্ঠানের একেবারে শেষে ডাক্তারবাবুর কাছে ফাইনালি জিজ্ঞাসা করব যে শীতে সবচেয়ে বেশি কোন খাবারটা খাবে? মানে শীতে যেহেতু আমাদের প্রচুর ফল সবজি এই জায়গাগুলো ভালো পাওয়া যায়, কিন্তু তার মধ্যেও তো পার্থক্য আছে যে এই ফলটা খেলে অ্যাসিডিটি হতে পারে, এই ভেজিটেবলটা খেলে অ্যাসিডিটি হতে পারে, কোন জায়গাগুলো অ্যাভয়েড করবে? অ্যাকচুয়ালি এটা একটা কথা যে এই ফলটা খেলে কারো ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু ব্যাপারটা কোনো ফলের মধ্যে অ্যাসিডিটি হয় না কারো বলতে গেলে। এবারে ধরুন অনেক ক্ষেত্রে লেবু বেশি খেয়ে নিচ্ছে আর লেবুতে অ্যাসিড হচ্ছে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু ফল খেলে কখনো আমরা শরীরে ক্ষতি করবে না। আপনি শীতকালে যদি টাটকা ফল খান, টাটকা শাকসবজি খান, মানে এখন ধরুন বাজারে তো শাকসবজি ছড়াছড়ি, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আপনার যদি কোনো ব্যথা না থাকে, তাহলে আপনি যে কোনো শাকসবজি খান, যে কোনো ফল খান, মানে একদম এরকম ব্যাপার না যে আপনাকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন, কোনো অসুবিধা। টাটকা খাবার খাবেন আর কি, গরম ঠিক থাকবে। আর কলা খেলে অনেকে বলেন যে ঠান্ডা লাগে, এটা কি ঠিক কথা? হ্যাঁ, কলা খেলেও ঠান্ডা লাগে, তো এগুলো একটু মানে অ্যাভয়েড করুন। ঠান্ডা যেগুলো তো হয়, বাট অন্য খাবার খেলে কোনো সমস্যা নেই আর কি। একদম। তো এইভাবেই আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকুন। যারা যারা অনুষ্ঠানে ফোন করলেন তাদেরকে যা ডাক্তারবাবু বললেন ওগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং যারা যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাবো। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করবো। নমস্কার।